1987 সালের 29শে নভেম্বর কোরিয়ান এয়ার ফ্লাইট 858 বাগদাদ এয়ারপোর্ট থেকে টেক অফ করে। এই প্লেনটা যাচ্ছে সোজা সাউথ কোরিয়ার রাজধানী সিওলের দিকে। কানেক্টিং ফ্লাইট হওয়ার কারণে প্লেনটা বাগদাদ এয়ারপোর্ট থেকে বেরিয়ে আবুধাবি এয়ারপোর্টে ল্যান্ড করে। আর ল্যান্ড করার জাস্ট কিছুক্ষণের মধ্যেই প্লেনে থাকা প্যাসেঞ্জারদের মধ্যে এই দুজন আবুধাবি এয়ারপোর্টেই নেমে যায়, কিন্তু তাদের লাগেজ ব্যাগটা প্লেনেই পড়ে থাকে। এবার আপনি হয়তো ভাবছেন যে তারা ভুল করে ব্যাগটাকে প্লেনে ফেলে গেছে, কিন্তু না, তাদের মেন প্ল্যানই ছিল যে এই ব্যাগটাকে তারা প্লেনে ফেলে যাবে, কারণ এই ব্যাগটার মধ্যেই রয়েছে এক্সপ্লোসিভ বম্ব, যেটাতে টাইমারও সেট করা আছে। আর এই দুজন কোনো সাধারণ মানুষ নয়, এরা দুজনেই হলো নর্থ কোরিয়ার স্পাই এজেন্ট। আর এদেরকে পাঠানোই হয়েছে এই কারণের জন্য যে তারা প্লেনটাকে যেন ডিস্ট্রয় করতে পারে। প্লেন থেকে নামার পরেই এরা দুজন এয়ারপোর্টে চলে আসে, আর তাদের চোখের সামনে প্লেনটা বম্ব সমেত রানওয়ে থেকে আবারও টেক অফ করে। কিন্তু প্লেনের ভেতরে থাকা যাত্রীদের মধ্যে কেউই হয়তো জানতো না যে আর কিছুক্ষণের মধ্যেই তাদের সাথে এক ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটছে। 11 জন ক্রু মেম্বার আর 104 জন যাত্রীকে নিয়ে প্লেনটা যখন আন্দামান সাগরের ওপর দিয়ে যেতে থাকে, ঠিক সেই মুহূর্তেই বমটা ব্লাস্ট হয়। প্লেনের এক সাইডের ছাদ ভেঙে উড়ে যায়, আর টোটাল 115 জন যাত্রী সমেত প্লেনটা ডিরেক্ট আন্দামান সাগরে আছড়ে পড়ে। এই ইনসিডেন্টে সবাই মারা যায়, কেউ বেঁচে থাকে না, কারণ মৃতদেহের শেষ চিহ্নটাও অবধি খুঁজে পাওয়া যায়। এমনকি প্লেনের ধ্বংসাবশেষগুলো সেই জায়গা থেকে প্রায় 140 কিলোমিটার দূরে পাওয়া যায়। কিন্তু প্রশ্নটা হলো, এই প্লেনটাকে ডিস্ট্রয় করার পেছনের মূল কারণটা কি? আর বাগদাদ এয়ারপোর্টের এত কড়া চেকিং থাকা সত্ত্বেও কিভাবে তারা এই বমটাকে নিয়ে প্লেনে প্রবেশ করলো? আর তারা কি আদৌ ধরা পড়েছিল, নাকি মানুষের ভিড়ের আড়ালেই এই খুনিরা চিরকালের জন্য হারিয়ে যায়? নর্থ কোরিয়া আর সাউথ কোরিয়া পাশাপাশি থাকা এই দুটো দেশ ভাগ হওয়ার আগে কিন্তু একটা দেশই ছিল, কিন্তু স্বাধীন হওয়ার পর থেকে আজ অবধি এই দুটো দেশের মধ্যে পার্থক্যটা খুব সহজেই লক্ষ্য করা। একদিকে সাউথ কোরিয়া অত্যন্ত ডেভেলপ একটি কান্ট্রি হয়ে উঠেছে, আর অন্যদিকে নর্থ কোরিয়া সারা পৃথিবীর চোখে একটি আইসোলেটেড কান্ট্রি হয়ে রয়েছে। আর এই দুটো দেশ এখন একে অপরের কঠোর বিরোধিতা করে, কিন্তু এই বিরোধিতার কারণটাই শুরু হয় ফ্লাইট 858 এর এই ভয়ঙ্কর দুর্ঘটনার পর। নর্থ কোরিয়ার এই দুজন স্পাই এজেন্ট ঘটনাটা ঘটিয়েছিল প্লেনে কোনো জাতির প্রতি শত্রুতার জন্য না, বরং তারা সাউথ কোরিয়াকে পুরো পৃথিবীর চোখে খারাপ করতে চাইছে। আসলে 1988 সালে সাউথ কোরিয়াতে অলিম্পিক অর্গানাইজ করা হয়, আর সাউথ কোরিয়ার জন্য এই অলিম্পিক খেলাটা খুবই ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে, বিকজ তারা পৃথিবীকে দেখাতে চাইছিল যে কতটা অল্প সময়ের মধ্যে সাউথ কোরিয়া নিজেদেরকে একটি ডেভেলপ কান্ট্রি করে তুলেছে। কিন্তু অপরদিকে নর্থ কোরিয়া এই বিষয়টাকে নিয়ে খুবই সিরিয়াস ছিল, বিকজ তারাও চাইছিল যে অলিম্পিক তাদের দেশেও অর্গানাইজ করা হবে। কিন্তু তারা যখন দেখলো যে নর্থ কোরিয়ার জায়গায় সাউথ কোরিয়াতেই অলিম্পিক অর্গানাইজ করা হবে, তখন এই দেশটার প্রতি তাদের ক্ষোভ আরো বেশি করে বেড়ে গেল। আর এখান থেকেই নর্থ কোরিয়া ডিসাইড করে ফেলে যে এমন কিছু করতে হবে যাতে সাউথ কোরিয়াকে পুরো পৃথিবী একটি আনসেফ দেশ বলে মনে হয়। আর তখন থেকেই তারা কোরিয়ান এয়ার ফ্লাইট 858 কে ধ্বংস করার প্ল্যান শুরু করে। আর এই ভয়ঙ্কর কাজের জন্যই তারা এই দুই স্পাই এজেন্টকে বেছে নেয়। এদের মধ্যে একজনের নাম হলো কিম সাম ইল, আর অন্যজনের নাম কিম হিয়ন হুই। কিম হিয়ন হুই নামের এই মেয়েটিকে এই কাজের জন্য বেছে নেওয়ার পেছনেও কিন্তু অনেক কারণ ছিল। 1962 সালে নর্থ কোরিয়ার পিয়ংইয়াং শহরে কিম হিয়ন হুইয়ের জন্ম। ছোটবেলা থেকেই কিমকে দেখতে খুবই সুন্দর ছিল, আর তাকে দেখার পরেই নর্থ কোরিয়ার অফিসিয়ালসরা ঠিক করে নেয় যে সৌন্দর্যতার আড়ালেই তারা একজন ভয়ঙ্কর স্পাই এজেন্টকে তৈরি করে। কিমের বয়স যখন ছিল মাত্র 18 বছর, তখন তাকে ফ্যামিলির থেকে সরিয়ে নিয়ে গিয়ে 7 বছরের জন্য সিক্রেট স্পাই একাডেমিতে ভর্তি করানো। তাদের মেন মোটিভই ছিল যে কিমকে একজন জাপানিজ নাগরিক হিসেবে বিদেশে স্পাই এজেন্টের কাজ করানো। এর জন্য ট্রেনিং পিরিয়ডে তাকে প্রায় 3 বছর ধরে জাপানিজ ল্যাঙ্গুয়েজ শেখানো হয়। এখানে স্বয়ং একজন জাপানিজ মহিলাই কিমকে শেখায় যে জাপানের লোকেদের আচার আচরণ কিরকম, তাদের কথা বলার স্টাইল কিরকম, তাদের কালচার কিরকম। ধীরে ধীরে এই জাপানিজ মহিলাটাই তাকে এই ব্যাপারে সবকিছু শেখাতে থাকে। শুধু জাপানিজ ভাষা বলে নয়, তাকে মার্শাল আর্টস থেকে শুরু করে ফিজিক্যাল ফিটনেস, এমনকি এক্সপ্লোসিভ হ্যান্ডলিং এর মতন ভয়ঙ্কর ট্রেনিংও তাকে দেওয়া হয়। যে সরকারের এই ভয়ঙ্কর প্রপাগান্ডার মধ্যে দিয়েই সে ধীরে ধীরে বড় হয়ে উঠতে থাকে। আর ঠিক প্লেন দুর্ঘটনার 18 দিন আগে একটি গাড়ি আসে তাকে সেই একাডেমি থেকে পিক আপ করে নিয়ে যাওয়ার জন্য। এই গাড়িটাতে শুধুমাত্র সে একাই ছিল না, তার সাথে ছিল দ্বিতীয় সেই এজেন্ট যার নাম কিম সাম ইল। গাড়িতে করে তাদের দুজনকে একটি সিক্রেটিভ প্লেসে নিয়ে যাওয়া হয়, যেখানে তাদের সাথে এই ব্যক্তিটি দেখা করে, যাকে তারা এই প্ল্যানের ডিরেক্টর হিসাবে মানতেন। তিনি এটাও বলেন যে এই পুরো মিশনের অর্ডার স্বয়ং তাদের লিডার কিম জাম ইল দিয়েছেন। এই মিশনে না করবার কোনো রাস্তাই কিমের কাছে ছিল না, বিকজ তাকে ছোট থেকে শেখানো হয়েছিল যে তাদের লিডারের দেওয়া আদেশকে পূর্ণ করাটাই তার জীবনের প্রধান লক্ষ্য। এরপরে দুজনের জন্যই জাপানের ফেক বায়োডাটা তৈরি করা হয়, যেখানে তাদেরকে বাবা আর মেয়ের পরিচয় দিয়ে বলা হয়
যে তারা বিশ্ব ভ্রমণ করতে বেরিয়েছে। সেই ডিরেক্টর তাদেরকে মিশনের সব ইনফরমেশনগুলো জানাতে থাকে এবং সবার শেষমেশ তাদের দুজনের হাতেই একটা করে মালবরো সিগারেটের প্যাকেট ধরিয়ে। এটা কোনো সাধারণ সিগারেটের প্যাকেট ছিল না, বরং এই প্যাকেটের মধ্যেই একটা করে এমন সিগারেট ছিল যেটার ওপর দিকে ব্ল্যাক মার্ক করে দেওয়া হয়েছে। আর এই মার্ক করা সিগারেটের মধ্যেই ভরা রয়েছে সায়ানাইড, যেটা এতটাই পাওয়ারফুল টক্সিন যে মুখে দেওয়ার পর কামড় দিলেই যে কোনো মানুষ জাস্ট কিছু সেকেন্ডের মধ্যেই মারা যায়। ডিরেক্টর তাদেরকে বলেন, poison before you can be interrogated, and the secrecy of this mission must be preserved at all costs. মানে তোমাদের মধ্যে যদি কেউ ধরা পড়ে যায় তাহলে সিগারেটকে মুখে দিয়ে তোমাদের মৃত্যু বরণ করতে, কারণ তখন তোমাদের মেন মোটিভ এটাই থাকবে যে এই মিশনের সিক্রেসি যেন পুরোপুরি বজায় থাকে। ঠিক তার পরের দিন তারা পিয়ংইয়াং শহর থেকে মস্কোর উদ্দেশ্যে বেরিয়ে যায় এবং মস্কোতে 2 রাত কাটানোর পর প্ল্যানিং অনুযায়ী তারা 16 দিনের জন্য ইউরোপের হলিডে ট্যুরিস্ট হিসেবে ঘুরতে যায়। তারা মস্কো থেকে প্রথমে বুডাপেস্টে যায় এবং সেখান থেকে তারা গাড়িতে ট্রাভেল করে ভিয়েনাতে গিয়ে পৌঁছে। ভিয়েনাতে কিছুদিন থাকার পর তারা সেখান থেকে বেলগ্রেডে গিয়ে পৌঁছে। এরকম ভাবে টোটাল 16 দিন ঘুরে ঘুরে কাটানোর পর অবশেষে তারা 28 নভেম্বর বাগদাদ এয়ারপোর্টে এসে পৌঁছে। আর এই বাগদাদ এয়ারপোর্টে নর্থ কোরিয়ার এই 2 ফিল্ড এজেন্ট একটি সুটকেস হাতে নিয়ে তাদের জন্য অপেক্ষা করে। প্ল্যানিং অনুযায়ী আগামী 2 ঘন্টার মধ্যেই তাদেরকে কোরিয়ান এয়ার ফ্লাইট 858 এ উঠতে হবে। আর সঙ্গে সঙ্গে এই 2জন কোরিয়ান এজেন্ট তাদের হাতে এই সুটকেসটাকে ধরিয়ে দেয়। এই সুটকেসটাতে রয়েছে একটা প্যানাসনিকের রেডিও, যার ভেতরে ফিট করা রয়েছে 350 গ্রাম ওজনের C4 এক্সপ্লোসিভ। স্পেশালি এই মডেলের রেডিওটা ইউজ করার পেছনের মূল কারণ ছিল যে এই রেডিওটাতে একটা অ্যালার্ম ক্লক সিস্টেম আছে, যেটাকে পরে তারা বম টাইমারের জন্য ইউজ করে। রেডিওটা ছাড়াও এই সুটকেসটাতে আরেকটা উইস্কির বোতলও ছিল, যেটার মধ্যে উইস্কির জায়গায় পিকাটিনের লিকুইড এক্সপ্লোসিভ ভরা ছিল। এই লিকুইডের কালারটা অনেকটা উইস্কির মতনই হয়, তাই এটাকে উইস্কির বোতলে ভরা হয়েছিল যাতে কেউ সন্দেহ না করতে। ধীরে ধীরে তারা বাগদাদ এয়ারপোর্টের চেকিং পয়েন্টের দিকে যেতে থাকে, কিন্তু একজন চেকিং অফিসার এই সুটকেস থেকে রেডিওটাকে হাতে তুলে নিয়ে তার থেকে 2খানা ব্যাটারি বার করে। No batteries allowed. এটা শোনার পরেই মায়োমির মাথা ঘুরে যায়, বিকজ ব্যাটারি ছাড়া রেডিওতে লাগানো বমটা কোনো কাজেরই নয়। তার সেই রিয়াকশন দেখে শিনিচি এগিয়ে এসে কমপ্লেন করে। এই কথা শোনার পর চেকিং অফিসার তাকে ব্যাটারি সমেত রেডিওটা নিয়ে যাওয়ার পারমিশন দিয়ে। চেকিং পয়েন্ট থেকে বেরিয়ে মায়োমি সোজা বাথরুমের দিকে চলে যায় এবং সেখানে গিয়ে বমটাতে 10:40 PM এর টাইমার সেট করে, মানে আর জাস্ট 9 ঘন্টা পরেই বমটা ব্লাস্ট হতে চলেছে। এরপর তারা সোজা প্লেনের ভেতরে চলে আসে এবং সিটে বসার আগেই মায়োমি সেই সুটকেসটাকে লাগেজ কম্পার্টমেন্টে রেখে বাগদাদ এয়ারপোর্ট থেকে টেক অফ করে প্লেনটা জাস্ট 1 ঘন্টার মধ্যেই আবুধাবি এয়ারপোর্টে ল্যান্ড করার জাস্ট কিছুক্ষণ পরেই মায়োমি আর শিনিচি তাদের লাগেজ ব্যাগটাকে বার করে নেয় এবং এই সুটকেসটাকে তারা সেই কম্পার্টমেন্টে রেখে। এরপর তারা দুজনেই প্লেন থেকে নেমে যায় এবং তাদের সাথে সাথে আরো 13 জন ভাগ্যবান প্যাসেঞ্জারও আবুধাবিতেই নেমে যায়। এই সময় অবধি প্লেনে টোটাল 115 জন রয়েছে, যাদের মধ্যে 11 জন হলো ক্রু মেম্বার আর বাকি 104 জন হলো প্যাসেঞ্জার। বাট শকিং ব্যাপারটা হলো এই প্লেনে থাকা 115 জন প্যাসেঞ্জারের মধ্যেই 113 জনই ছিল সাউথ কোরিয়ার সিটিজেন, আর বাকি থাকা 2 জন প্যাসেঞ্জার ছিল ইন্ডিয়ান। একদিকে কোরিয়ান এয়ার ফ্লাইট 858 আবুধাবিতে স্ট্যান্ড করে রিফুয়েলিং করতে থাকে, আর অন্যদিকে মায়োমি আর শিনিচি আবুধাবি থেকে বেরিয়ে যাওয়ার প্রস্তুতি নিতে। তারা সেখান থেকে টিকিট কেটে বাহরাইনে চলে আসার প্ল্যান করে এবং তাদের চোখের সামনেই কোরিয়ান এয়ার ফ্লাইট 858 আবুধাবি থেকে টেক অফ করে। টেক অফ করার 30 মিনিট পরেই প্লেনটা যখন আন্দামান সাগরের উপর দিয়ে যেতে থাকে, তখন পাইলট রেডিওতে একটি মেসেজ, We expect to arrive right on time. Time and location normal. আর তার 4 মিনিট পরেই বমটা ব্লাস্ট করে। C4 এক্সপ্লোসিভ আর পিকাটিন লিকুইডের পাওয়ার এতটাই ছিল যে ব্লাস্ট করার কয়েক সেকেন্ডের মধ্যে প্লেনের এক সাইডের ছাদ উড়ে যায়। ভেতরে থাকা যাত্রীদের মধ্যে অনেকে আকাশেই ছিটকে যায় এবং প্লেনটা পুরো আনকন্ট্রোলড অবস্থায় আন্দামান সাগরে আছড়ে পড়ে। 115 জন যাত্রীদের মধ্যে 115 জনই মারা যায়। কিন্তু তখন অব্দি প্লেন ক্র্যাশের কোনো খবরই আবুধাবি এয়ারপোর্ট অথরিটির কাছে পৌঁছয় না। আর এই সুযোগটাকেই কাজে লাগিয়ে শিনিচি আর মায়োমি বাহরাইনের ফ্লাইট ধরে আবুধাবি থেকে বেরিয়ে যায়। কিন্তু এই গল্পটা এত সহজেই শেষ হওয়ার না। বাহরাইনে নামার পর তারা ডিসাইড করে যে প্রথমে তারা সেখান থেকে রোমে যাবে এবং রোম থেকে ডিরেক্ট নর্থ কোরিয়াতে চলে যাবে। বাট ইনস্ট্যান্ট কোনো টিকিট না পাওয়ার কারণে তারা 3 দিন বাহরাইনের এই হোটেলটাতে স্টে করে। আর এই 3 দিনের মধ্যেই কোরিয়ান এয়ার ফ্লাইট ক্র্যাশের খবর সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। Korean Airlines plane has disappeared over Burma and may have crashed into the sea or dense jungle. কিভাবে প্লেনটা ক্র্যাশ করলো সেই ঘটনার পারফেক্ট কোনো সলিউশন না পাওয়ার কারণে সেই সময় নিউজ চ্যানেলগুলোতে তোলপাড় শুরু হয়েছে। 3 ডিসেম্বর সকালের দিকে মায়োমি আর শিনিচি হোটেল থেকে বেরিয়ে এয়ারপোর্টের দিকে রওনা। এয়ারপোর্টে ঢুকে তারা যখন পাসপোর্ট চেকিং করাতে যায়, তখন কয়েকজন পুলিশ অফিসার এসে তাদেরকে অ্যারেস্ট করে নেয়। সাথে সাথে তাদের পুরো বডিকে চেক করে তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য গার্ডদের সামনেই বসিয়ে রাখা হয়।
এই সময় অবধি এরা দুজনেই বুঝে যায় যে তারা ধরা পড়ে গেছে আর তাদের কাছে সুইসাইড করা ছাড়া আর কোনো রাস্তাই নেই। সঙ্গে সঙ্গে মায়োমি তার পকেট থেকে সেই সাইনাইড সিগারেটটি বার করে মুখে দিতে যায়, বাট তার সামনে থাকা লেডি গার্ডরা তাকে আটকে নেয়। এইসব চলাকালীন সিনিচির দিকে কারোর চোখই পড়ে না এবং সে সিগারেটটা মুখে দেওয়ার কিছুক্ষণ পরেই সেখানেই মারা যায়। মায়োমিকে আটকে নিলেও সাইনাইডের হালকা এফেক্ট তার ভেতরেও ছড়িয়ে পড়েছিল এবং সে সেখানেই অজ্ঞান হয়ে যায়। তাকে ডিরেক্ট বাহরেনের হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তার চিকিৎসা করে তাকে সুস্থ করে তোলা হয়। কিন্তু প্রশ্নটা হলো যে পুলিশ তাদেরকে ধরলো কি করে? আসলে পুলিশ যখন তাদের পাসপোর্ট চেক করতে যায় তখন এই পাসপোর্টের ওপরেই তারা সাইনাইড ক্যাপসুলের মার্ক দেখতে পায়। আর এই সাইনাইডের মার্ক দেখে তারা তখনই বুঝে যায় যে দুজনই হলো নর্থ কোরিয়ার স্পাই এজেন্ট। মায়োমিকে টানা 8 দিন ধরে পুলিশ কাস্টাডিতে রেখে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ করাকালীন সে সব প্রশ্নের উত্তর জাপানিজ ল্যাঙ্গুয়েজে দিতে থাকে, বাট সে কোনো মতেই পুলিশের সামনে স্বীকার করে না যে সে একজন নর্থ কোরিয়ার সিটিজেন। বাহরেনের পুলিশ যখন দেখলো যে এর মুখ থেকে কথা বের করা একদমই পসিবল নয়, তখন তারা মায়োমিকে ফ্লাইটে করে সাউথ কোরিয়াতে পাঠিয়ে। সেখানে প্লেন থেকে নামানোর সময়ও তার মুখ বন্ধ করে রাখা হয় যাতে সে কোনোভাবে চোখের আড়ালে সুইসাইড অ্যাটেম্প না করতে পারে। এরপর তাকে সাউথ কোরিয়াতে ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিসের হাতে তুলে দেওয়া হয়। স্বাভাবিক ক্ষেত্রে এনআইএস এসব কেসের জন্য ভিকটিমদের উপর কঠোরভাবে টর্চার করে, বাট মায়োচির ক্ষেত্রে তারা তাকে সাউথ কোরিয়ার টেলিভিশন এন্ড ম্যাগাজিনগুলোকে দেখায়। মায়োচি এসব দেখে পুরো শকড হয়ে যায় এবং তারা তার কিছুদিন পরেই মায়োচিকে নিয়ে সিওল শহরের সিটি সেন্টারে গিয়ে দাঁড়ায়। সেখানে সে দেখতে পায় যে সাউথ কোরিয়া কতটা ডেভেলপ এন্ড মডার্ন কান্ট্রি এবং সে এতদিন ধরে কতটা ব্রেন ওয়াশ হয়েছিল যে এগুলোকে সে পুরোপুরি উল্টোই ভাবত। সাউথ কোরিয়াতে 8 দিন কাটানোর পর সে টেলিভিশন ইন্টারভিউতে সবার সামনে তার দোষ স্বীকার করে যে কিভাবে তার কারণেই 115 জন নিরীহ মানুষ সেদিন প্রাণ হারায়। সে নিজের দোষ স্বীকার করার পর সাউথ কোরিয়ার কোর্ট তাকে ফাঁসির সাজা শোনায়, কিন্তু সেই সময়কার প্রেসিডেন্ট রোহতা উই তাকে ফাঁসির সাজা থেকে ক্ষমা করে দেন। তিনি রাজনৈতিকভাবে কিমকে ইউজ করে এবং সারা পৃথিবীকে বোঝায় যে নর্থ কোরিয়া সারা পৃথিবীর জন্য কতটা ক্ষতিকারক দেশ। এরপর কিমকে সাউথ কোরিয়াতে পুলিশ প্রোটেকশনও দেওয়া হয় এবং তিনি এখনো অবধি একজন সাউথ কোরিয়ান সিটিজেন হয়ে নির্বিঘ্নে জীবনযাপন করছেন। তিনি তার বায়োগ্রাফি বুকও লেখেন, দ্য টিয়ার্স অফ মাই সোল। আজকের এই ডকুমেন্টের বেশিরভাগ ইনফরমেশন গুলোই এই বই থেকে নেওয়া। এই বইতে কিম তার কার্যকলাপের জন্য গভীরভাবে অনুতাপ প্রকাশ করেছেন এবং নিহত মানুষদের প্রতি ক্ষমাও চেয়েছেন। এরপর তিনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন এবং গডের কাছে প্রতিদিন বলেন যে তার এই ভুল কি কোনোদিনও ক্ষমা হবে না। ভিডিওটি ভালো লেগে থাকলে লেটস হিট দ্য লাইক বাটন। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টিল দেন স্টে হেলদি, স্টে হ্যাপি।